চাই আপনারা সবাই পড়ার টেবিল থেকেই যুক্ত। হ্যাঁ, টেবিলে আছেন। আর কেউ বাজারে খেলার মাঠে না, সবাই টেবিলেই দেখতেছি আমরা। হ্যাঁ, টেবিল টেবিল সবাই পড়ার টেবিলে আছে। ঠিক আছে, আমাদেরকে ভালো লাগছে যে আপনারা অনলাইনে হলেও পড়ার টেবিলে বসে ক্লাস করতেছেন। আমরা পড়াশোনা শুরু করি। আমাদের আজকে যেটা ক্লাস শুরু হবে সেটা হচ্ছে ডিসি মেশিন। আপনারা সবাই আমার সাথে একটু বেশি কমিউনিকেশন করবেন, কথা বলবেন। হ্যাঁ, যেহেতু অনলাইন ক্লাস, সবাই কথা বললে ভালো হবে। আচ্ছা, মেশিন কি জিনিস সেটা বলেন দেখি। আপনারা কেউ কি বলতে পারবেন মেশিন জিনিসটা কি? আমরা কোন জিনিসটাকে মেশিন বলবো? কথা বলেন, কেউ আনমিউট করেন, করে কথা বলেন, অসুবিধা নাই। মেশিন জিনিসটা কি? এই মিথুন শাহ বলেন, মেশিন জিনিসটা কি? রোকেয়া, আফরিন, শিল্পী, কেউ একজন বলেন। ঠিক আছে, এটা মেশিনের সঙ্গে। মেশিন হচ্ছে সেই জিনিস যা আমাদের কাজকে সহজ করে। একটা যন্ত্র আমাদের একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার করে, পুরোপুরি বিষয়টা এমন না। আসলে আমাদেরকে যেই যন্ত্রটা আমাদের কাজটাকে সহজ করে দেবে, আমরা তাকেই মেশিন বলবো। তো আমাদের অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের মেশিন, ডিসি মেশিন হচ্ছে দুই রকম। এক হচ্ছে ডিসি জেনারেটর, আর হচ্ছে ডিসি মোটর। এই দুইটা মেশিনকে আমরা ডিসি মেশিন বলবো। এবং এই দুইটা মেশিনের অ্যাজ এ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের যতটুকু জানা দরকার, ততটুকু জানানোর চেষ্টা করব। আমাদের ডিসি মেশিনের প্রথম ক্লাস শুরু হবে ডিসি জেনারেটর দিয়ে। তো আপনাদেরকে গ্রুপে একটা পিডিএফ শিট এবং একটা প্রশ্নের লিস্ট দিয়েছি। সবাই সেটা পাইছেন কিনা সবাই বলবেন, সেটা পাইছেন কিনা সবাই বলেন তো। হ্যাঁ, সেখানে দেখেন একটা প্রশ্নের লিস্ট, যেটা আমরা আজকে পড়ব সেটা দেওয়া হয়েছে। সবাই বলেন প্রথম প্রশ্নটা কি বলেন তো। সবাই বলেন, সবাই বলেন। কেউ পান নাই নাকি? কি হলো এটা? আজকে তারিখ হচ্ছে 05/04/26। ডিসি জেনারেটর। শুধু আপনি না, সবাই বলতে হবে। একটা মেয়ে শুধু বললো ডিসি জেনারেটর। আজকে হচ্ছে প্রথম ক্লাস। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসি জেনারেটরের মূলনীতি এবং ডিসি জেনারেটরের মূলনীতি এবং কার্যপ্রণালী। এর আগে আমরা একটু, হ্যাঁ বলেন। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। না, এটা হচ্ছে মূলত যারা অনলাইন ব্যাচ, ওদেরকে ফ্রি ক্লাস হচ্ছে। কারণ আপনাদেরকে জয়েন করতে বলা হয়েছে যে যদি আপনাদের কারো ল্যাগিং থাকে বা প্রয়োজন মনে হয় যে না, প্রথম ক্লাসটা আরেকবার রিপিট করি, তাহলে করতে পারেন। তবে আমি বলবো বসে না থাকে করতে পারেন। দেখবেন যে একটা বই পড়লে আপনি যখন দ্বিতীয়বার পড়বেন নতুন কিছু পাবেন। একটা সিনেমা দেখলেও দেখবেন নতুন কিছু পাচ্ছে। আবার মানে নতুন কিছু থাকেই। দেখা যাচ্ছে কোনো একটা কথা আপনাদের ক্লাসে মিসিং হয়ে গেছে, এখানে ক্লাসে হয়তো বা সেটা পাবেন। মানে শুধুমাত্র যদি আপনাদের খুব কাজ থাকে বা তাড়া থাকে, সেটা আপনারা সেটা স্কিপ করলেন। আর যদি মনে হয় যে না বসে আছে, তাহলে একটু দেখি, কোনো না কোনো লাভ থাকবে। ঠিক আছে, আমরা আজকে ডিজাইনেটার। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। ও আচ্ছা, ঠিক আছে, আমি পরের বার এটা উপরে তো ওই জন্য ছোট লিখছি, এরপরে পরে লিখবো। তো ডিসি জেনারেটরের 1 নম্বর প্রশ্ন, সেটা আপনারা যারা নতুন জয়েন করছেন আপনারা সবাই পাইছেন কিনা আমাকে এটা তো বললেন না কেউ। শুধুমাত্র একটা
নতুন যারা জয়েন করছেন বলেন তো আপনারা পাইছেন এটা? তো এইটা আপনারা না পাইলে আপনাকে কে দিবে বলেন? আপনি কোন গ্রুপে থেকে লিংক পাইলেন? যিনি আচ্ছা ঠিক আছে, এখন আপনি কোন গ্রুপে থেকে জয়েন করছেন আমি তো বলতে পারতেছি না। মোটামুটি সব গ্রুপেই লিংকটা দেওয়া হয়েছে। 1 মিনিট, ওই যে যেগুলো অনলাইন যে অনলাইন, আমি সবগুলো গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। আমি যে কটা গ্রুপে অ্যাড আছি 11, 12, 10। হ্যাঁ, এটা হয়তো বা অনেকে পায় নাই, এটা দেখেন এবার। ঠিক আছে, আমাদের প্রথম যেটা পড়া সেটা হচ্ছে ডিসি জেনারেটরের মূলনীতি এবং কার্যপ্রণালী। ডিসি জেনারেটর আসলে আমাদের কিভাবে আসলো, ডিসি জেনারেটরের উদ্ভাবক কে এটা তো আপনারা জানেন। সবাই বলেন তো উদ্ভাবক কে? কে? হ্যাঁ, এটাকে ডিসি জেনারেটর কিন্তু একজন তৈরি করছে, একজনের চিন্তা ভাবনা থেকে আসছে। সেটা কে বলেন তো? একজন বলেন কেউ? নো নো নো, ভোল্টা তো ব্যাটারি, উনি ব্যাটারিটা তৈরি করছে। ডিসি জেনারেটর এবং ডিসি মোটর বা এটার মেন যে কনসেপ্ট দাতা, তিনি হচ্ছেন বিজ্ঞানীদের এক বিশাল বিশাল মহারথী, সেটা হচ্ছে ফ্যারাডে। তো ফ্যারাডে কিন্তু মেন কনসেপ্টটা পায় নাই। মেন কনসেপ্টটা ফ্যারাডের এই কনসেপ্টটাকে একটু হেল্প করছে ফ্যারাডেরই বন্ধু, ওনার নাম আমি জানি না। ওনার যে পরীক্ষাটার কথা আপনারা শুনছেন, উনি হচ্ছে ওই যে ব্যাটারি নিয়ে গবেষণা করতেছিল, এই গবেষণাটা। তো উনি যখন এই যে ব্যাটারি পাস করছে, তার পাশে একটা কম্পাস রাখা ছিল। সেই সেই কম্পাসটা হঠাৎ করে যখন মুভমেন্ট করছে, তখনই ওনার মাথায় প্রশ্ন আসছে যে ব্যাটারি কারেন্ট গেলে তার পাশ দিয়ে কেন কম্পাস নড়বে। এই গল্পটা আপনারা শুনছেন, আমার যে মেন যেটা বিষয়। তো ও এই কনসেপ্টটা দিছে, ফ্যারাডের বন্ধু, যে ইলেকট্রিক্যালের সাথে ম্যাগনেটিক্যালের একটা সম্পর্ক আছে। একটা চৌম্বকের একটা বিদ্যুৎ প্রবাহিত হলে, যেহেতু এটা একটা পার্মানেন্ট চৌম্বক, একে আকর্ষণ করছে কারেন্ট প্রবাহিত হলে, তাহলে কারেন্টের সাথে চৌম্বকের একটা সম্পর্ক আছে। এবং ফ্যারাডে কি করলো, ফ্যারাডে এই প্রশ্নটা তার মাথায় আসলো যে চৌম্বকের বিদ্যুৎ থেকে যদি আমাদের চৌম্বক পায়, তাহলে চৌম্বক থেকেও বিদ্যুৎ পাওয়া সম্ভব। সেটার জন্য ফ্যারাডে এক্সপেরিমেন্ট শুরু করে। তো ফ্যারাডের যে এক্সপেরিমেন্টটা হেল্প ছিল, আমরা সেইটা একটু দেখি। ফ্যারাডে এরকম একটা পাতের সাথে সেইখানে কিছু কয়েলস যুক্ত করছে, দিয়ে এখানে ব্যাটারির সাথে কানেক্ট দিচ্ছে, এখানেও কয়েল যুক্ত করছে, দিয়ে এখানে ডিসি সাপ্লাই দিছে। তখন তো ব্যাটারি ছাড়া কিছু হয়েছিল না। দিয়ে এই জায়গায় সেই কম্পাসটা রাখছে, দিয়ে দেখছে যে এখানে কারেন্ট পাস করছে, দেখছে এই পাশে কোনো কম্পাসের মুভমেন্ট পাওয়া যায় কিনা। তো যখন ফ্যারাডে এই এক্সপেরিমেন্টটা করে, তখন দেখে যে যখন সুইচটা চালু করছে, এখানে একটা সুইচ লাগাইছে, তখন কেবলমাত্র সুইচ অন করার সময় এইটার হালকা মুভমেন্ট পাইছে। আবার যখন সুইচ বন্ধ করছে তখন হালকা মুভমেন্ট পাইছে। এখান থেকে ফ্যারাডে নিশ্চিত হয়েছে যে আসলে যদি কন্টিনিউয়াস আমরা বিদ্যুৎ দেই একমুখী, তাহলে সেখানে চৌম্বক তৈরি হবে না। চৌম্বক তৈরি হতে হলে আমাদের কি লাগবে, পরিবর্তনশীল চৌম্বক লাগবে। তার ফলে ফ্যারাডে এটার পরে সে কনফার্ম হওয়ার জন্য আরেকটা এক্সপেরিমেন্ট করে। কিভাবে, একটা কয়েল পেঁচাই, এভাবে কয়েল পেঁচানোর ফলে একটা বারের সাথে এই কয়েলে ভিতরে একটা পার্মানেন্ট চুম্বক রাখে, চুম্বক রাখছে এবং এই জায়গায় একটা ভোল্টমিটার রাখছে, আর এখানে একটা লাইট জ্বালাইছে, দেখছে যে কি অবস্থা হয়। তো ফ্যারাডে যেটা করছে, একটা কয়েল নিছে, কয়েলের মাঝখানে একটা পার্মানেন্ট চুম্বক নিছে, নিয়ে এটা মুভমেন্ট করছে। তাহলে এইটা যখন মুভমেন্ট করবে, তখন এই মুভমেন্টের সাথে সাথে এই যে এই কন্ডাক্টর, এই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, যার ফলে এইখানে লাইট জ্বলবে এবং এইখানে সে একটা ভোল্ট মিটারে
ভোল্টেজ পাইছে। ভোল্টমিটার বলতে তখন তো ভোল্টমিটার আবিষ্কার হয় নাই, তখন যেটা হয়েছে এই বাল্বটা জ্বলছে আর কি। বাল্ব তখন তো বাল্বও আবিষ্কার হয় নাই, তখন এই আসলে আমাদের আধুনিক এক্সপেরিমেন্ট এমন দেখে তখন আসলে ওই যে কম্পাসটা আছে না, সেই কম্পাসটার নাড়াচাড়া দেখছে বা এখানে একটা তার রাখছে। তো এই এক্সপেরিমেন্ট থেকে ফ্যারাডে শিওর হয়েছে যে আমাদের চৌম্বক থেকে বিদ্যুৎ পাইতে হলে আমাদের এই মুভমেন্ট দরকার। মুভমেন্টটা কিভাবে দরকার আমরা একটু দেখি। আমরা একটা চৌম্বক ক্ষেত্র রাখি, যেটা একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, আর তার পাশে আমরা একটা কন্ডাক্টর রাখি। আমরা ধরলাম কন্ডাক্টর, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। আপনারা বলেন তো অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? বলেন। 3টা ইলেকট্রন আছে, তার মানে এখানে অসংখ্য পরমাণু আছে, এরকম ইলেকট্রন আছে, এরকম আছে। তো যখন এই যে আমি এই চৌম্বকটা নড়াবো, তখন এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো মুভমেন্ট করবে বা ইলেকট্রনগুলো মুভমেন্ট করবে, এটা তো আর খালি চোখে দেখা যায় না। বা আমি চৌম্বকটা যখন নড়াচ্ছি তখন এই চৌম্বকের আকর্ষণের সাথে এই ইলেকট্রনগুলো মুভমেন্ট করতেছে। তো এই থেকেই ফ্যারাডের মোটামুটি এই দুটো এক্সপেরিমেন্ট থেকে নিশ্চিত হয়েছে যে ম্যাগনেট থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব। এবং কিভাবে সম্ভব, আমরা এই যে যেটা মূলনীতি সেটা আছে, কিভাবে দুইটা চৌম্বক যার একটা নর্থ পোল একটা সাউথ পোল, কথা বলছে কে? আচ্ছা, ফ্যারাডে কি করছে, তারপরে ফ্যারাডের যে মেন কনসেপ্ট ডিসি জেনারেটর, ফ্যারাডের ওই কনসেপ্ট থেকে আমাদের ডিসি জেনারেটরের এই জায়গায় আসছে। তো ভোল্টেজ উৎপাদন করতে হলে আমাদের কি লাগবে, একটা চৌম্বক ক্ষেত্র লাগবে। এবং চৌম্বক ক্ষেত্র তার মানে আমরা দুটো চৌম্বক ক্ষেত্র বসাইতে পারি, যার একটা নর্থ পোল এবং সাউথ পোল যাতে পরস্পরকে আকর্ষণ করে। এই চৌম্বক ক্ষেত্রর এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্লাক্স। এই চৌম্বক ক্ষেত্রের বৈজ্ঞানিক নাম কি বলেন? ফ্লাক্স। এই যে দুইটা দুইটা ফ্লাক্স। এখন মাঝখানে আমি একটা কন্ডাক্টর দিলাম, এখন এই কন্ডাক্টরকে যদি ঘোরাই তাহলে এই কন্ডাক্টরের মাঝে যে ইলেকট্রন আছে সেগুলা মুভমেন্ট করবে, আর তখনই বিদ্যুৎ জেনারেট হবে। আমরা সেটাকেই বলবো বিদ্যুৎ। এখন আমরা এটা কন্ডাক্টরকে ঘুরাইতে হবে, এখন কন্ডাক্টর ঘোরালে বিদ্যুৎ উৎপাদন হয়ে গেল। এখন ফ্যারাডে এখান থেকে দুইটা সূত্র দিছে, দুইটা কথা বলতে, যেটা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল। সেই সূত্রটা হচ্ছে যে প্রথম যে কথাটা আমরা বললাম সেটা, যে আমরা তখনই বিদ্যুৎটা পাবো, ভোল্টেজ জেনারেট হবে তখনই যেখানে তখন যদি আমাদের কোনো কন্ডাক্টরকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়। ফ্যারাডের প্রথম সূত্রটা ছিল এটা, যদি আমরা ভোল্টেজ তখনই পাবো কোনো একটা কন্ডাক্টরে যদি আমরা কোন একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা কোন একটা কন্ডাক্টর রাখি। অর্থাৎ যদি স্থির চৌম্বক থাকে তাহলে আমরা সেখানে ভোল্টেজ পাবো না। তাহলে কি করতে হবে, আমাদেরকে ঘুরাইতে হবে। আমরা কি ঘুরাইতে পারি, এই যে ভিতরে যে আর্মেচার আছে এটাকে ঘুরাইতে পারে, অথবা চৌম্বক ক্ষেত্রটাকে ঘুরাইতে পারে। এখন বড় বড় যে জেনারেটর গুলো আছে সেখানে এটাকে স্থির রেখে এই ফিল্ডটাকে ঘোরানো হয়। কেন ঘোরানো হয়, কারণ হচ্ছে যে এই যে ঘুরন্ত আর্মেচার থেকে এই কারেন্টটাকে বের করা কিন্তু হিউজ কারেন্ট, খুব কঠিন, যার কারণে এটা ঘোরালে এই সুবিধাটা পাওয়া যায়। তাহলে আমরা কি করলাম, এই আর্মেচারের পাশে দুইটা ব্রাশ কানেক্ট দিলাম, দিয়ে আমরা এই যে ভোল্টেজটাকে বের করে নিয়ে চলে আসলাম। এটাই আমাদের হচ্ছে লোড। এখন ফ্যারাডের আরেকটা সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে, ফ্যারাডের প্রথম সূত্র বলছে যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র লাগবে। 2 নম্বর সে একটা গাণিতিক রূপ দিছে, কি বলছে, যে সর্বোচ্চ জেনারেটিং ভোল্টেজ সেটা ডিপেন্ড করবে ডি ফাই বাই ডিটি। কিভাবে, এ যতক্ষণ যত বেশি ফ্লাক্স কর্তন করবে তত বেশি ভোল্টেজ জেনারেট হবে। তার এরকম একটা রূপ আমরা এসি সার্কিটের যে সেটা দেখি।
তখন সর্বোচ্চ ফ্লাক্স কাট করবে, তখন আমরা সর্বোচ্চ ভোল্টেজটা পাবো। আর যখন এটা ঘুরতে 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 এমন হবে তখন সর্বনিম্ন কাট করবে, তখন সেটা জিরো। আর একবার ঘুরবে আবার নেগেটিভ সর্বোচ্চ, এবং আবার ঘুরে যখন এভাবে আসবে, এভাবে একটা পূর্ণ সাইকেলে সে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ভোল্টেজ এবং জিরো পাবে। এইভাবে আমাদেরকে ভোল্টেজ জেনারেট করতে হবে। তার মানে ভোল্টেজ জেনারেট করতে হলে আমাদের কি লাগবে? চৌম্বক ক্ষেত্রের মাঝখানে একটা কন্ডাক্টর দিতে হবে এবং সেটাকে মুভমেন্ট করতে হবে। এখন এনি হাউ আপনি যেভাবে মুভমেন্ট করতে পারেন, মানে এটাকে আপনি ঘুরাইতে হবে। এখন আপনি কিভাবে ঘোরাবেন? আপনি যে কোনো উপায়ে, আপনি বাতাসের সাহায্য নেন, আপনি সমুদ্র স্রোতের সাহায্য নেন, আপনি নিজেও সারাদিন বসে ঘোরান, মানে ইন এনি হাউ মেন উদ্দেশ্য আমাদের এটাকে ঘুরাইতে হবে যাতে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পাই। এটাই হচ্ছিল আমাদের জেনারেটরের মূলনীতি, এবং আমি একটা পিডিএফ শিট দিয়েছি, সেখানে এই কথাটা আছে। আপনারা একটু সবাই একবার পড়েন। সবাই একবার রিডিং পড়েন তো, জোরে পড়েন, আমি শুনবো, সবার পড়াই শুনবো, অসুবিধা নেই, পড়েন। একজনও পড়তেছেন না? হ্যালো, আপনারা সবাই একবার জোরে পড়েন। এই পিডিএফ শিটটার প্রথম প্রশ্ন, জিনিসের কি আর মূলনীতি এবং কার্যপ্রণালী। বুঝলাম না। হ্যাঁ, পড়েন। আর হুম হুম হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ডিসি জেনারেটরের মূলত, ডিসি জেনারেটর কি সেই সংজ্ঞাটাই আছে। তো আপনাদের এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কম্যুটেটর। সেই জিনিসটা আপনারা অলরেডি শুনছেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা ডিসি জেনারেটরে এই যে আমি যে ভোল্টেজ জেনারেটর, এটা কিন্তু এসি বা ডিসি কোনো তফাৎ নেই। এই এসি ভোল্টেজটাকে এখানে কমিউটেটর লাগায়ে সেটাকে ডিসি বানানো হয়। এই জায়গায় এই যে ব্রাশের এটা রিসিভ করার পরে, এখানে রিসিভ করার আগে এখানে কমিউটেটর আছে কোন একটা জায়গায়, এই যে এই ঘুরনের এই জায়গায় মাথায় এরকম খাসকাটা থাকে। হ্যাঁ, এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন, এই কম্পিউটার যে কাজটা করতেছে, আমাদের ইলেকট্রিক্যাল আর কোন ডিভাইস আছে যে কম্পিউটারের কাজটা করে? এরা যে পাবেন তাকে আমার পক্ষ থেকে অ্যাডভান্স থ্যাংক ইউ। বলেন দেখি কে? সবার জন্য প্রশ্ন উন্মুক্ত। কে বললো রেকটিফায়ার? নো নো নো, স্লিপ রিং না। পীযূষ সেন, রাইট রাইট রাইট। এরা হচ্ছে যে কমিউটেটর এখানে যে কাজটা করছে, আমাদের রেকটিফায়ার ওই একই কাজ করতেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পীযূষ সেন না আপনার নাম, যিনি অ্যান্সার দিলেন? হ্যাঁ, তো মারুফ সাহেব দিচ্ছেন। ঠিক আছে, রেকটিফায়ারের কাজ হচ্ছে এখানে এই কম্পিউটারটা করতেছে। এভাবে আমাদের ডিসি জেনারেটর মূলনীতি এবং কার্যপ্রণালী একটু লিখে দিবেন। এই যে নর্থ পোল, সাউথ পোল, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, এটা আসছে। ওহো, দ্বিতীয় প্রশ্নটা তো পড়া হয়নি। দ্বিতীয় প্রশ্নটা পড়েন দেখি এবার একজন। দ্বিতীয় প্রশ্নটা পড়েন। হ্যাঁ, অবশ্যই, প্লিজ। আরে এটা ডিসি জেনারেটর, আপনার হচ্ছে মনে করেন যে ডিসি জেনারেটর দিয়ে আপনি ডিসি লোড চালাবেন, ঠিক আছে? তাহলে আপনি সরাসরি সেখানে তো ডিসি জেনারেটর গঠনই হবে, সেখানে কম্পিউটার লাগবে। বুঝছেন ব্যাপারটা কি? আচ্ছা, আমি বলতেছি, আপনি ডিসি জেনারেটরটাকে বোঝেন। মনে করেন আপনার বাসায় সব লোড ডিসি, বুঝছেন? ডিসি জেনারেটরতে ওরা তো কম্পিউটার লাগাই দিছে, আপনার তো আর আলাদা কোনো কিছু করার নাই, লাগবে কি? এখন আপনার বাসায় বিদ্যুৎ দিচ্ছে পল্লী বিদ্যুৎ, এন্ড পল্লী বিদ্যুৎ কি এক এক বাসায় ডিসি, এক এক বাসায় এসি দেওয়া সম্ভব তাদের? যারা
না, এখন আপনার বাসায় যেগুলো ডিসি লোড আছে, অর্থাৎ ইলেকট্রনিক জাতীয় যত লোড আছে সব তো ডিসি লোড, এবং মাত্র 5 ভোল্টেজ, কোনোটা 12 ভোল্টেজ, কোনোটা 8 ভোল্টেজে চলতেছে। তাহলে আপনাকে এই জায়গায় কি ব্যবহার করে সেটা ডিসি বানাইতে হবে, বুঝছেন? ওকে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা পড়েন একজন। কেউ নাই পড়ার? আচ্ছা, আমরা তো ফ্লেমিং এর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড রুলটা আসলে আমাদের কি কাজে লাগতেছে সেটা আমরা দেখি। আমরা তো বিদ্যুৎ জেনারেশন করে ফেললাম। ফ্যারাডে ফ্যারাডে কিন্তু এই সলভটা দেয়নি, এটা আরেকজন দিছে, ফ্লেমিং দিছে। তো আমরা যখন বিদ্যুৎ জেনারেশন করলাম, আমরা যখন অনেক বেশি বিদ্যুৎ প্রয়োজন বা সেখানে পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার থাকে, কারেন্টের দিক পারে থাকে, দুইটা আছে তার, একটা সিঙ্গেল ফেজে বিদ্যুৎ যায় দুইটা, তো দুইটাতেই কি বিদ্যুৎ থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ না? হ্যাঁ, তো নেগেটিভ পজিটিভ যেহেতু আছে, তো আমাদেরকে কি কারেন্টের দিকটা জানতে হবে, যে কোনটা তারে আমরা কারেন্টটা পাবো। আবার যখন ঠিক লেফট হ্যান্ড রুল, আমরা ডিসি মোটর আছে, মোটরটা কোন দিকে ঘুরবে এটা নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে এই দুইটা সমস্যা থেকে আমাদের রেহাই পেতে আমাদেরকে বিজ্ঞানী ফ্লেমিং হেল্প করছে। ফ্লেমিং কি করছে, সে দুইটা সূত্র দিছে। একটার নাম দিছে ডান হস্ত নীতি, যেটা জেনারেটরের সমস্যাটা সলভ হয়েছে। জেনারেটরের সমস্যাটা কি, যে আমাদের কারেন্টের দিক লাগবে, তাই না? তাহলে আমাদের দুইটা জিনিস আছে, এক হচ্ছে চৌম্বকীয় বলরেখা, আর দুই হচ্ছে আমাদের পরিবাহীর ঘূর্ণন অভিমুখ, আর একটা কারেন্টের দিক। তার মানে আমাদের এই এই মাঝখানের এটা কারেন্টের দিক আমাদের। তার মানে আমরা যদি উপরেরটা যেটা তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে রাখলাম, রাখলে আমাদের আমাদের প্রয়োজন কোনটা, কারেন্ট প্রবাহের দিক, কোন পথে কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা আছে দুইটা জিনিস, এক হচ্ছে কি চৌম্বকীয় বলরেখা, যেটা মোটামুটি ফিক্সড। চৌম্বকীয় বলরেখার আসলে খুব একটা পরিবর্তন করা যায় না, বা এটা আমরা করিও না। আমরা কি করতে পারি, পরিবাহীর ঘূর্ণনের অভিমুখ চেঞ্জ করতে পারি। আর কি করতে পারি, পরিবাহীর ঘূর্ণনের অভিমুখ যদি চেঞ্জ করি, কোন দিকে ঘোরালে কোন দিকে কারেন্টটা পাবো, সেই সমস্যাটার সমাধান দিছে ফ্লেমিং। আর ফ্লেমিং এর বাম হস্ত যেটা, এটা সমস্যার সমাধান দিছে যে মোটরের ঘূর্ণনের গতির অভিমুখ। দেখেন মোটর যে কোন দিকে ঘুরবে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা যখন বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করব, দেখা যাচ্ছে মোটর উল্টা হতে ঘুরলেই আপনার কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। তো এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমাদের মোটামুটি এই ফ্লেমিং এর লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুল আমাদেরকে অনেক ভালো একটা সমস্যার সমাধান দিছে। তো সমস্যাটা কি, ফ্লেমিং এর লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুল। আপনাদের কাছে কি বই আছে সবার সামনে? তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড রুলটা একবার একটু রিডিং পড়ে ফেলেন, দেখেন বুঝেন কিনা। আমাদের উপরে যেটা হচ্ছে মোশন, ফিল্ড অ্যান্ড কারেন্ট, আমরা এটা আরেকটু এভাবে আঁকাই। দেখেন আমরা জেনারেটরের আমরা যেটা করতে পারি, আমরা এভাবে তিনটা আঙ্গুলকে আমরা একেবারে সমকোণে রাখলাম। রাখার পর যদি উপরের এইটা যদি আমাদের গতির অভিমুখ নির্ণয় করে, তার মানে আমি যে টারবাইনটাকে ঘুরাবো সেটা যদি এই দিকে ঘুরাই, আর এই দিকে যদি চৌম্বকীয় বলরেখা যায়, তাহলে এই দিকে আমরা কারেন্টটা পাবো। মোটামুটি যে দুইটা কেবল আছে, তার মানে আমরা এই ঘুরানোর ফলে আমরা মোটামুটি কারেন্টের, মোটামুটি না মানে নিশ্চিত হব যে এই দিকেই কারেন্টটা যাচ্ছে। এটাই ছিল ফ্লেমিং এর আমাদের বিদ্যুৎ প্রবাহের দিকের যে সমস্যা তার সমাধান। এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই সুন্দর করে নেবেন, এবং আজকে ক্লাস শেষে আমি আপনাদের সবার খাতা চেক করব। আপনার আমার আমার এগুলো লিখতেছেন কিনা, সবাই লাস্টের খাতার ছবি উঠাই দিবেন, আমি লাস্টের দিকে সবগুলো নাকি চেক করব।
ঠিক আছে, আমাদের এই পর্যন্ত যদি কারোর কোনো প্রশ্ন আছে, কেউ কারোর কোনো প্রশ্ন, এনিবডি? রাইট, একই রকম কথা। মানে আসলে কি, যে আমরা আবার আঁকাই, দেখেন এটা কি বলছিলাম আমরা, মোশন, গতির অভিমুখ। এটা আমরা কি বলছিলাম, মোটামুটি চৌম্বক ক্ষেত্র, ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। আর এটা আমরা হচ্ছে পারে পরিবাহীর গতি, মানে কারেন্টের গতি। আচ্ছা, আমাদের ডিসি জেনারেটরে রাইট হ্যান্ড রুলে আমাদের কি দরকার? আমাদের এইটা আমাদের দরকার না? হ্যাঁ হ্যাঁ, এটা পরিবাহীর গতির ও কারেন্টের দিক। তো আমাদের জেনারেটরে কারেন্টের দিক দরকার। আমাদের আছে দুইটা, একটা হলো ম্যাগনেটিক ফিল্ড, তার কারেন্টের চৌম্বকীয় বলরেখার যে অভিমুখ, আর একটা স্যার আমরা টারবাইন কোন দিক ঘুরাবো সেটা। আর লেফট হ্যান্ড সাইডে একই জিনিস, সেটা কি আমরা কারেন্ট দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড মোটামুটি সেম। তাহলে আমরা কোনটা দরকার, যে মোটরটা কোন দিকে ঘুরবে সেটা, একই জিনিস। এখানে এইটা চৌম্বক কারেন্ট প্রবাহের দিক আমার দরকার, পরে আমরা এটা দিয়ে কারেন্ট দিচ্ছি, এটা ম্যাগনেটিক ফিল্ড, এবং এইটা আমাদের পরবর্তীতে কোন দিকে ঘোরাচ্ছি বা ঘুরবে, এই যেটা একই জিনিস, শুধুমাত্র দুই ক্ষেত্রেই একটা আছে আর একটা নাই, এটাই। আর কেউ কিছু বলবেন, কারো কোনো জিজ্ঞাসা? ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এর ব্যাপারটা এখানে আছে কিনা, তেমন কিছু নাই। ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কোনো বিষয় নাই। হ্যাঁ, আপনাদের লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, সবাই আবার নতুন লিঙ্কে জয়েন করেন। এই হলো অনলাইনের অবস্থা, বুঝছেন? হ্যাঁ, আপনাদের মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা পরবর্তীতে আগাই, সবাই জয়েন করে নাই। 3 নম্বর প্রশ্ন, পরের প্রশ্নটা একটু পড়েন তো। হ্যাঁ, আমাদের এতক্ষণ তো আমরা যে জিনিসগুলো জানলাম সেগুলো না জানলেও চলতো। এটা পরীক্ষায় আসা সাথে সম্পর্ক না, আমাদের জানার সাথে সম্পর্ক অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে। বাট এখন থেকে যে জিনিসগুলো শিখবেন এগুলো মাস্ট এক্সামে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, আমাদের 3 নম্বর প্রশ্ন, জেনারেটরের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ জেনারেটর। আপনাদের সিটি নিব, এই প্রশ্নটা মাস্ট থাকবে।
ডিসি জেনারেটরকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। তাদের গঠন সেই স্ট্রাকচারের ওপর। এক হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, আর দুই হচ্ছে সেলফ এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ব্যবহার খুব একটা নাই, আমাদের অধিকাংশ জেনারেটরই সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেড জেনারেটর হচ্ছে সেই জেনারেটর যেখানে ফিল্ডে কারেন্ট জেনারেটর থেকেই দেওয়া হয়, আর এখানে আলাদা সাপ্লাই দেওয়া লাগে। তো যার কারণে সেলফ এক্সাইটেড জেনারেটরই বেশি জনপ্রিয়, এবং বেশি ব্যবহার করা হয়। তো সেলফ এক্সাইটেড জেনারেটরকে আবার তিন ভাগে ভাগ করা যায়। সেটা কি? এক হচ্ছে সিরিজ, SERIAC। দুই হচ্ছে শান্ট, আর হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড জেনারেটর আবার দুই প্রকার। এক হচ্ছে লং শান্ট, শর্টটা আগে লেখা দরকার ছিল, শর্ট শান্ট। আমরা খাতা চেক করব, আপনারা অনেকে শুয়ে শুয়ে ক্লাস করেন, অনেকে বিভিন্ন কাজের মাধ্যমে ক্লাস করেন, এইগুলো যাতে মানে চেঞ্জ হয়, যার কারণে আমরা লাস্টে আমি কিন্তু এটা চেক করব ফার্স্ট, তারা খাতায় উঠায় ছবি উঠাবেন। আর যার ওঠাতে দেরি হবে বা না ওঠাতে আমি মুছে ফেলবো, তিনি আমাকে বলবেন যে স্যার আমি এটা উঠাবো, আপনি আমাকে সময় দেন, কোনো অসুবিধা নেই, দিব, কিন্তু বাস উঠাবেন, কারণ আপনাকে তো জানতে হবে বিষয়গুলো। তাহলে ডিসি জেনারেটরকে আমরা দেখলাম মূলত দুই ভাগে ভাগ। এক হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, দুই সেলফ এক্সাইটেড। এবার কি লেখাগুলো বোঝা যাচ্ছে? জেনার অভিযোগ ছিল একটু বড় লেখার জন্য, বলেন তো। হ্যাঁ, একজন বলছে। তানিম আহমেদ, আপনি কি লেখাগুলো বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, মারুফ বুঝতে পারছেন? মারুফ কথা বলে মোটামুটি। আর কে কাকে বলবো? কৃষ্ণা রয়, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা মূলত দেখলাম একটা সেপারেটলি এক্সাইটেড আর একটা সেলফ এক্সাইটেড, এবং সেলফ এক্সাইটেড আবার তিন প্রকার দেখলাম, একটা সিরিজ, শান্ট, কম্পাউন্ড। কম্পাউন্ড আবার দুই প্রকার, লং শান্ট এবং শর্ট শান্ট। এবং তাহলে আমরা মোট কয়টা পাইলাম সেটা দেখি। এক, সেপারেটলি এক্সাইটেড একটা পাইলাম, সিরিজ একটা পাইলাম দুই, শান্ট একটা পাইলাম তিন, লং শান্ট একটা পাইলাম চার, আর শর্ট শান্ট একটা পাঁচ। তাহলে মোট 5 ধরনের জেনারেটর আমরা পাবো। গঠনের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে, আমি একটা পরীক্ষা দিছিলাম। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, ডিসি জেনারেটরের অনেক থিওরি দেখা যাচ্ছে। আমাদের থিওরি শুধু ম্যাথমেটিক্যাল রিলেটেড থিওরি 2 দিন ক্লাস লাগবে, তারপরে আমরা ম্যাথে হাত দিতে পারবো। ম্যাথ করব, থিওরি করলাম, এরপরে আরো কিছু থিওরি আছে যেগুলো ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড না, পরে আমরা ম্যাথ শেষ করার পরে সেই থিওরিগুলো নিয়ে কথা বলবো। এই জন্য বলবো যাতে আমরা এইদিকে যদি কিছু জিনিস জানি ওইগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। যদি আমরা একই সাথে সবকিছু করতে চাই, এটা আমাদের জানা ডিফিকাল্ট হবে। যেরকম আপনারা যদি সাধারণ জ্ঞান পড়েন, যদি বাংলাদেশের রিলেটেড পড়েন, দেখবেন যে আপনারা সহজে মনে থাকতেছে, আর যদি আন্তর্জাতিক পড়েন দেখবেন যে খুব কঠিন, মনে থাকছে না, সবকিছুই অজানা। এজন্য আমাদের কিছু জানলে আরো কিছু জানতে সেটা সহজ হবে। তাহলে আমরা 5 ধরনের জেনারেটর পাইলাম। আমাদের মেন যে শিক্ষাটা জানার দরকার অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা সেটা দেখব। সেইটা কি? এই 5 ধরনের যে জেনারেটর আছে, সেটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে যদি আমরা আঁকাই সেটা কেমন দেখাবে, সবগুলো আমরা সেটা আঁকাবো। এই 5টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা মাস্ট থাকবে, আপনারা সিডিতে পাবেন এটা।
সেটা কি, আমরা প্রথমে যেটা দেখলাম এক হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। তাহলে আমাদের একটা জেনারেটর আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখাই, এটা আমাদের জেনারেটর, এই জায়গায় ভোল্টেজ জেনারেট হচ্ছে, এই জায়গায় হচ্ছে আমাদের লোড। এই যে কে গল্প করছে, এটা হচ্ছে 1 নম্বর। সেপারেটলি এক্সাইটেডরা দেখতে এমন। আচ্ছা, এখন আমাদেরকে ম্যাথমেটিক্যাল টার্ম করলে আমাদের কিছু জিনিস জানতে হবে। আমরা যখন ঘুরন্ত চৌম্বক ঘুরন্ত আর্মেচার থেকে আমরা যখন বিদ্যুৎটা আনবো, তখন দুই জায়গায় বিদ্যুৎটা ড্রপ করবে, ভোল্টেজটা ড্রপ করবে। সেটা হচ্ছে কি, এই যে যেখানে ভোল্টেজটা জেনারেট হবে যে কয়েলে, সেটা আর্মেচার কয়েল, সে আর্মেচার কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকবে। আর যে দুইটা ব্রাশ আছে, সেই ব্রাশে ভোল্টেজ ড্রপ করবে। তার মানে আমরা যদি দুইটা ব্রাশ ইউজ করি, যে ব্রাশের মাধ্যমে আমরা আউটার সার্কিটে পাওয়ারটা নিয়ে আসি। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কে পারবেন বলেন দেখি, যে আমরা যে ব্রাশটা ব্যবহার করি এই জায়গায়, এই ব্রাশটা কোন ধাতু দ্বারা, মানে কি দ্বারা তৈরি? বাহ, এটা অনেকে জানেন। এটার জন্য আমি থ্যাংক ইউ দিলাম। বেশি থ্যাংক ইউ পাবেন যদি এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারেন। কার্বন কেন তৈরি হয়, কেন অন্য কোনো মেটাল না? এটার জন্য এই যে কে বললো এই কথাটা, খুব, হ্যাঁ, দামি কথাটা আমাদের চলে আসছে। সেই কথাটা কি? এই কথাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার। কোএফিসিয়েন্ট, এটা হলো ইঞ্জিনিয়ারিং একটা ভাষা। কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার নেগেটিভ। কার? কার্বনের। শুধু কার্বন না, এভরি সেমিকন্ডাক্টর। কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার, কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার না, কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার রেজিস্ট্যান্স, এই জিনিসটা কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার রেজিস্ট্যান্স নেগেটিভ। এই কথাটার মানে হচ্ছে কার্বনের যদি টেম্পারেচার বাড়ে, রেজিস্ট্যান্স কি করবে? কমে যাবে। এখন এই যে আর্মেচার, ঘুরন্ত আর্মেচার অলওয়েজ ঘুরতেছে, ওর সাথে কার্বনের ব্রাশ লাগানো আছে কারেন্টটাকে বের করার জন্য, এন্ড ওখানে তো টেম্পারেচার বেড়ে যাবে না? টেম্পারেচার বাড়লে কার্বনের রেজিস্ট্যান্স কমে যাবে। আর তো আমাদের তো এমন একটা জিনিসই দরকার, যেটা কিন্তু আপনার কন্ডাক্টরের উল্টা। কন্ডাক্টরে কিন্তু রেজিস্ট্যান্স বাড়লে টেম্পারেচার বেড়ে যায়, আর কার্বন বা এনি সেমিকন্ডাক্টরে কমে যায়। তো এই কারণে এখানে কার্বনের ব্রাশ ব্যবহার করা হয়েছে, যাতে ঘুরন্ত আর্মেচার থেকে আমাদের আর এখানে ফ্রিকশন লসটা কম হয়। অন্য জায়গায় হয়তো বা বেশি হয়তো। এই দুটো কারণ মূলত কার্বনের ব্রাশ ব্যবহার করা হয়। তাহলে আমরা একটা চিত্র পাইলাম সেপারেটলি এক্সাইটেড। আমরা আরো কিছু চিত্র আঁকাই, আরো কি পাইছিলাম বলেন তো? সিরিজ। তার মানে আমাদের একটা ফিল্ড আছে যেটা সিরিজে কানেক্টেড। এখানেও আমরা ভোল্টেজ জেনারেট হচ্ছে, এখানে আমাদের লোড, এখানে আমাদের সেই টার্মিনাল ভোল্টেজ, এখানকার লোড কারেন্ট, এটা হচ্ছে ব্রাশ, এখানে আছে আর্মেচার। এটাকে আমরা বলবো সিরিজ এজ জেনারেটর। তারপর আমরা কি করব? শান্ট। শান্ট মানে হচ্ছে প্যারালাল। এখানে শান্টে একটু ভিআইপি করে লেখা হয়েছে প্যারালাল।
এটাই লোড, এটা ব্রাশ, আর্মেচার রেজিস্ট্যান্স আছে, এটা আর্মেচার কারেন্ট, এটা শান্ট কারেন্ট, এটা হচ্ছে আমাদের লোড, এটা হচ্ছে লোড কারেন্ট। এখানে আমরা এটা পাইলাম শান্ট জেনারেটর। অঙ্ক করতে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো খুবই প্রয়োজন, খুবই লাগবে। তারপর আমরা কি পাবো? লং শান্ট। আগে আমরা শর্ট শান্ট আঁকাই বা লং আঁকায়, অসুবিধা নেই। হ্যাঁ, এটা হচ্ছে আর এসি, এটা হলো সিরিজ ফিল্ড, এখানে একই কারেন্ট যাচ্ছে। এটা হলো আর এস এই শান্ট, ঠিক আছে। তাহলে এবার আমরা দুইটাই থাকবে, যেহেতু কম্পাউন্ড সিরিজ এবং শান্ট দুইটাই। তাহলে আমরা চিত্রগুলো সবাই আঁকায় আমাকে ছবি উঠায় দিবেন, দেন আমরা অন্য কিছু আঁকাবো। আগেই না আমি সবকিছু লেখা শেষ করি। তাহলে এইদিকে শান্ট, এটা শান্ট রেজিস্ট্যান্স, এটা ব্রাশ, এখানে আছে আর্মেচার, এটা আর্মেচার কারেন্ট, এটা হচ্ছে লোড কারেন্ট, আর এখানে আমি লোড ভোল্টেজটা পাবো। পুরো বোর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। এরপরে এটা আমাদের হচ্ছে শর্ট শান্ট। এবার আমরা একটা লং শান্ট আঁকাই। সেম আমাদের এখানে ভোল্টেজ জেনারেট হচ্ছে, ব্রাশ, এখানে আর্মেচার, লোড, এটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, শান্ট কারেন্ট, লোড কারেন্ট, এটা ভিএল, লোড ভোল্টেজ, টার এসি, ডায়েল। এই পাঁচটা চিত্র আপনারা সবাই উঠাবেন, খাতায় উঠায় ছবি তুলে পাঠাবেন, দেন আমরা পরবর্তীতে আগাবো। এটা হচ্ছে লং শান্ট। সবাই খাতায় আঁকায়ে দেন আমাকে ছবি উঠাই দিবেন। যারটা আগে পাবো তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সর্বপ্রথম যারটা পাবো, দেখি কে দেয়। সবার জন্য অপেক্ষায় থাকলাম। সবাই এই পাঁচটা চিত্র আঁকায় আমাকে দেন। ইব্রাহিম সাহেব দেখতে পাচ্ছেন? হ্যালো ইব্রাহিম সাহেব, শুনতে পাচ্ছেন? ফারুক আহমেদ লিখছেন? হ্যাঁ, ওইগুলো লিখবো, আগে চিত্রগুলো আঁকান, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি পারেন, ঠিক আছে, এটা ভালো দিক। আপাতত চিত্রগুলো আঁকান, সবাইকে একটু সাহায্য করেন। হ্যাঁ ইব্রাহিম সাহেব, ঠিক আছে। নাইমুর রহমান লিখতেছেন? হ্যাঁ, লিখে সবাই আমাকে ছবি দেন। যিনি আগে ছবি পাঠাতে পারবেন তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভিভো লিখতেছেন? ভিভো কোম্পানির মালিক।
এই ভিভো সাহেব, আরেকজন স্যামসাং পাইলাম। মোটামুটি আমরা সব কোম্পানির মালিক এখানে আছি, শুধু আইফোন বাসী নাই। এই ভিভো সাহেব কে শুনতে পাচ্ছেন? লিখতেছেন? ইব্রাহিম সাহেবের খোঁজ নাই। ইব্রাহিম সাহেবকে আছে না ক্লাসে হাজিরা দিয়ে চলে গেছে? দেখেও ভিভো, ইব্রাহিম এদেরকে পাইলাম না। ঐশী কি আমাদের ওল্ড স্টুডেন্ট এখানে যিনি আছেন? আচ্ছা, প্রশ্ন অবশ্যই নিব, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি বুঝাবো। আমি আছি আপনাদের। একজন সুন্দর, থ্যাংক ইউ। সর্বপ্রথম যিনি পাঠিয়েছেন মারুফ, মারুফ মিতাকে ধন্যবাদ। নাম লিখ, আচ্ছা ঠিক আছে। আরেকজন পাঠিয়েছে ফারুক আহমেদ। আচ্ছা, কে যেন আমাকে প্রশ্ন করলো, ঐশী না কে? কি প্রশ্নটা আবার বলেন। একটা মেয়ে প্রশ্ন করলো, সে কে? আবার বলেন প্রশ্নটা। আমাদের সাথে যারা ইউটিউব এবং ফেসবুকে যুক্ত আছেন, আপনাদের তো প্রশ্ন নিতে পারতেছি না, আপনাদের কথাও আমরা শুনতে পাচ্ছি না। কেবলমাত্র আমাদের জুমে যুক্ত আছে তাদের কথাগুলোই নিতে পাচ্ছি। তো আপনারাও পরবর্তীতে ট্রাই করবেন হচ্ছে জুমে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, একজন প্রশ্ন করলেন, উনি কে একবার বলেন? উনি প্রশ্ন করলেন কে? প্রশ্নটা তো আমি না বোঝার আগেই চলে গেছে। আমি ডেকেও পাই না ইব্রাহিম সাহেব। যদি ইব্রাহিম সাহেবের খোঁজ পান তাহলে আমাকে জানায়েন। আর একটা হচ্ছে ভিভো V2353A, ওনারও খোঁজ পাওয়া যায়নি, ডেকেও পাই নাই। যদি আপনারা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে দেন তাহলে পুরস্কার আছে। আচ্ছা, এই 5টা চিত্র, এটা মাস্ট লাগবে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে? এমন পরীক্ষাতেও আসে, বিভিন্ন সময় বিভিন্ন চিত্র আঁকাইতে বলে। যেরকম আমি এনটিআরসি এর একটা এক্সাম দিছিলাম রিটেন। আপনারা এনটিআরসি এর এক্সাম দিবেন অবশ্যই। ওখানে একটা প্রশ্ন আসছিল যে ডিসি জেনারেটরের নেম প্লেটে কি কি থাকে। নেম প্লেট বুঝছেন তো নাকি? হ্যাঁ, মনে করেন আপনি বাজারে একটা ডিসি জেনারেটর কিনতে গেছেন, ওখানে একটা নেম প্লেট থাকবে ডিসি জেনারেটরের পাশে। এখন ওই জায়গায় কি কি লেখা থাকবে, এরকম একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা পড়বো আফটার ম্যাথমেটিক্স করার পরে পড়বো। তাহলে আমরা এখন প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে এই চিত্র আঁকানো লাগবে। চিত্র আমাদের অর্ধেক অঙ্ক করে দেবে। আমাদের কয়েকটা স্টুডেন্ট আগের ব্যাচের আছে, আমি দেখলাম ওনারা এই জিনিসটা ফিল করতেছেন যে চিত্র কতটা ইম্পর্টেন্ট। তো আমাদের যে অঙ্কটা আসবে, যে রিলেটেড, সেটা আমরা সাথে সাথে চিত্র আঁকাই ফেলবো। চিত্র আঁকালে আমাদের অঙ্ক অর্ধেক হয়ে যাবে। তাহলে এবার আমরা একটু দেখি যে এই যে জেনারেট ভোল্টেজ, এখানে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, এই ভোল্টেজটা জেনারেট হওয়ার পর কোথায় কোথায় মানে আমরা কিছু লস করতেছি, করে আমরা লোডে পাঠাচ্ছি, সেটা আমরা এখন দেখব। সেটা কি আমরা ইজি, যেটা সেপারেটলি এক্সাইট, দেখেন আমরা মাস টার্মিনাল ভোল্টেজ পাবো, লোড তো পাবোই, এটা আমরা সবার আগে দেখব। কারণ আমাদের লোডের জন্যই জেনারেটরটা তৈরি করা। লোড ছাড়া জেনারেটর হবে? হবে না। তাহলে আমরা লোডের জন্য যেটি তৈরি করা, আমরা লোড পাবো। এরপরে আমরা কি, এই যে আর্মেচার যে কয়েল, এই যে আর্মেচার রেজিস্ট্যান্স, এটা মাস্ট থাকবে। যেহেতু আর্মেচার একটা কয়েল পেঁচানো আছে, সেই আর্মেচারের মাস্ট একটা রেজিস্ট্যান্স থাকবে, তার মানে সেখানে একটা ভোল্টেজ আমরা ড্রপ করে ফেলবো। তার মানে সেটা যদি আমরা আরো একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা সেটা বলতে পারি ভি আর, আর্মেচার ভি আরটা কি, আই এ আর এ। আর আর কোথায় ভোল্টেজ ড্রপ করব? এই যে আমাদের ব্রাশ আছে, ব্রাশ যদি বলা থাকে সার্কিটে,
যে ব্রাশ প্রতি ব্রাশ ভোল্টেজ ড্রপ করবে, তার মানে আমরা দেখতেছি যে দুই পাশে দুইটা ব্রাশ লাগানো আছে, তাহলে এখানে আমাদের ব্রাশ ভোল্টেজটা ড্রপ করবে। তার মানে আমাদের মূল যে ভোল্টেজটা সেইটা জেনারেট হওয়ার পর সিরিজে আমাদের যতগুলো রেজিস্টার পাবো সব জায়গায় ভোল্টেজ ড্রপ করবে। এই কথাটা বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? কারো কোনো প্রশ্ন আছে? বলেন, বুঝতে অসুবিধা আছে কিনা? নাই। তাহলে আমরা এবার সিরিজটা দেখি। তাহলে সিরিজে আমি জেনারেট হইলো এই ভোল্টেজটা আমরা প্রথমে কি দিচ্ছি, লোডে দিচ্ছি যোগ, এখানেও সেম আর্মেচারে দিব ভি আর, এটা আর্মেচার না, ঠিক আছে। তাহলে ভি এ আর্মেচার কি, আর্মেচার কারেন্ট এবং আর্মেচার রেজিস্ট্যান্স। তারপর আমি কি পাবো, এই জায়গায় দেখেন এখানে একটা যেহেতু সিরিজে রেজিস্টার আছে, তাহলে এখানে আমরা ভি এসি সিরিজ, তাহলে আই এসি আর এসি, এখানে একটা ড্রপ পাবো, আর একটা কি পাবো, ভিবি। এইটা যদি যদি আমাদের সিরিজ জেনারেটর হয়, তাহলে আমরা এই জিনিসগুলো এখানে এখানে এই ভোল্টেজ ড্রপগুলো পাবো, অর্থাৎ আর্মেচারে ড্রপ করবে, ব্রাশে ড্রপ করবে, এই সিরিজ ফিল্ডে ড্রপ করবে, দেন আমরা লোডে পাবো। তিনটা জায়গায় ড্রপ করার পরে শান্ট, যেটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, শান্ট রেজিস্টারটা, সেটার জন্য আমাদের কি কি আছে সেটা দেখি। এটা তো সিরিজ 2, শান্টের জায়গায় তো খাই ফেলছি আমরা, এই জায়গায় কই লিখবো, যে এটা দেখি শান্ট। তাহলে এখানেও সেম লোড ভিএল, সাথে আর্মেচার ভিএ আই আর এ, আর এই জায়গায় দেখেন শান্টে সিরিজ ফিল্ডার নাই, তো সিরিজ ফিল্ডার না থাকলে আমাদের এই ড্রপটা হচ্ছে না, এই ড্রপটা, হ্যাঁ এই ড্রপটা না হওয়ার কারণে আমাদের এই শান্টটাই বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে আই আর এ নিলাম, আর কোথায় ড্রপ হচ্ছে, এই ব্রাশের ড্রপ হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা, যে এইদিকে লোড কারেন্ট জেনারেটর আর্মেচার কারেন্টটা হবে আই এস এইচ, এই শান্টের যে কারেন্ট আর এই লোড কারেন্টের যোগফল। কারণ দেখেন এই জায়গায় যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে হওয়ার পর লোডে গেছে আর শান্টে গেছে, তার মানে এই দুইটা যোগ করলে আমি আর্মেচার কারেন্টটা পাবো। এই হচ্ছে শান্ট। এবার আমরা একটু শর্ট শান্টে আসি। শর্ট শান্টে ভোল্টেজ জেনারেট করলাম, তাহলে প্রথমে আমরা দিল লোডে, লোডে দেওয়ার পরে আমাদের আর্মেচার ভি এ আই এ আর এ আর্মেচার ভোল্টেজটা। এরপরে দেখেন আর্মেচার ভোল্টেজ হওয়ার পরেও এই যে সিরিজ আছে, এটা হচ্ছে শর্ট। তো শর্ট লং কিভাবে মনে রাখবেন, পরীক্ষার হলে দেখবেন উল্টাপাল্টা লেগে গেছে, যে জিনিস একই রকম দুই রকম দেখতে আমাদের উল্টাপাল্টা লাগেই সেখানে। তো শর্ট শান্টটা আমি যেটা মনে করি, এই যে লোডের কাছাকাছি শর্টে আছে, এটা হচ্ছে শর্ট শান্ট, আর লোড থেকে যদি দূরে থাকে তাহলে সেটা লং। আমি লোডের সাথে রিলেশন করে এটা মনে রাখি। তাহলে এই জায়গায় একটা ড্রপ করবে, তাহলে সেটাকে আমরা ভি এসি বলতে পারি, সিরিজ ভোল্টেজ ড্রপ। সেটা কি আই এসি আর এসি, আর কি ভি বি ব্রাশের ড্রপ। এটাই হচ্ছে আমাদের শর্ট শান্টের ভোল্টেজ জেনারেটরের ইকুয়েশন। এবার আমরা লং শান্টটা দেখি। ইজি সমান আমরা ভিএল লোডের জন্যই জেনারেটর তৈরি করছি, দেন আর্মেচারে তো ড্রপ করবে আই এ আর এ, এরপরে দেখেন আমাদের এই জায়গায় সিরিজ ফিল্ডে ড্রপ করছে, তাহলে এটা ভি এসি আই এসি আর এসি, আর একটা হচ্ছে ভিবি। লং শান্ট আর শর্ট শান্ট মূলত একই জিনিস, কাছাকাছি। দেখেন আপনার এই ইকুয়েশনটা একই রকম তৈরি হয়েছে, শুধুমাত্র
আমাদের কারেন্টটা আলাদা। এখানে ফিল্ডটা, এখানে লোড কারেন্টটাই সিরিজ কারেন্ট, আর এই জায়গায় দেখেন আলাদা, এই আর্মেচার কারেন্টটাই হচ্ছে সিরিজ কারেন্ট। শুধু এতটুকু তফাৎ। এই হচ্ছে আমাদের 5 রকমের চিত্র। আমাদের অঙ্কতে এই 5টা চিত্র এবং 5টা ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অঙ্কতে এইটুকুই কাজ। আমাদের যেটাই চাবে সেটা চিত্র আকারে ইকুয়েশন গঠন করলে অঙ্ক শেষ হয়ে যাবে। এবং আমি সবসময় বলি, চিত্র অর্ধেক অঙ্ক করে দিবে। আপনি চিত্র আঁকাইতে পারলেন মানে আপনার অর্ধেক অঙ্ক শেষ, বাকি অঙ্ক পরে আগাতে হবে। এই এত দূর সবাই বুঝছেন? বা কারো কোনো যদি জানার থাকে আমি আর একটু ডিসকাস করব সেই জায়গাটাই। যেমন ইব্রাহিমের খোঁজ কি পাওয়া গেছে? ইব্রাহিম সাহেব আছেন? হ্যালো ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেবকে পাওয়া যায়নি। তানভীর আহমেদ, উনি ছবি পাঠাইছে। থ্যাংক ইউ লেটে হলেও দেওয়ার জন্য। সবাই ছবি পাঠাইছে মোটামুটি। হ্যাঁ ইব্রাহিম সাহেব মিটিংয়ে জি লিখছে, বাট আপনি ফোনে কথা বলেন না, এটা ফোনে কথা বলে অভ্যাস করতে হবে। ইব্রাহিম সাহেবের খোঁজ পাওয়া গেছে। আর একটাকে ভিভো, ভিভো কোম্পানির মালিক, ওনাকে এখনো পাওয়া যায়নি। আছেন ভিভো সাহেব? ভিভো সাহেব নাই। তাহলে আমরা কি পরের, আচ্ছা ঠিক আছে লেখেন। আচ্ছা আমরা কি পরের ধাপে আর যাইতে পারি? আমাদের টাইম শেষ, ক্লাসের টাইম। আমাদের আর একটা প্রশ্ন কন্টিনিউ করতে পারি যদি এখানে কারো কোনো প্রশ্ন না থাকে। কারো কি কোনো প্রশ্ন আছে এতক্ষণ যতটুকু করাইলাম? আজকে আর না শেখাই, আজকে অন্য কথা বলি। কারো কোনো প্রশ্ন আছে? নাই। সেটা হচ্ছে যে আপনারা এতক্ষণ পর্যন্ত যতটুকু উঠাইছেন, হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত বরাবর কথা হচ্ছে যে 2টা খাতা লাগবে। মাইক্রোফোনে কাজ করছে না ইব্রাহিম সাহেবের, ঠিক আছে। ভিভো কোম্পানির মালিক ফারুক আহমেদ টু মিটিং গ্রুপ চ্যাট। ফারুক আহমেদ নিউ ফোন কিনেন। আচ্ছা এই আমার সাথে কথা বলেন, আপনারা পরে আড্ডা দিন। কথা হচ্ছে যে আলাদা একটা খাতা লাগবে, ডিসি সার্কিটের জন্য আলাদা খাতা, ডিসি মেশিনের জন্য আলাদা খাতা এবং আলাদা নোট খাতা। শুধু এই ইউনিটটার জন্য আলাদা একটা খাতা বানাবেন। হ্যাঁ, এই আলাদা খাতা লাগবে। আমি এই নোট খাতা করে আমাকে দেখাইতে হবে, মাস্ট, এই বিষয়ে কোনো ছাড় নাই। 2টা ক্লাস হবে, আমি একটা এক্সাম নিব, 2টা ক্লাস হবে, একটা এক্সাম নিব, এরকম করব। তো এক্সামে সবাইকে অ্যাটেন্ড করতে হবে, আমি লিস্ট ধরে ধরে এগুলা চেক করব। এটা হচ্ছে আপনাদের কথা। অনলাইনে ক্লাস করলেও আপনারা পড়ার টেবিল চেয়ারে বসবেন, সিলেবাস শেষ করবেন। যদি একটা বছর কষ্ট করেন না, আল্লাহ আপনার নামে যেদিন একটা সরকারি চাকরি লিখবে সেই দিনের মতো এই কষ্টের সুখটা ফিল করবেন। এজন্য আপনারা কি কষ্ট করতে রাজি আছেন? সবাই বলেন তো, মুখে বলেন, মুখে বলেন। হ্যাঁ আচ্ছা, যেহেতু আপনারা দেখেন অলরেডি জীবনের কোন একটা পর্যায়ে বুঝতে পেরেছেন যে সরকারি চাকরি আসলে দরকার, না হলে এই অনলাইনে বসে ক্লাস করার প্যারা কেউ নিত বলেন? তো যেহেতু বুঝতে পারছেন, এখন পরিশ্রম করে নিজেকে আলাদা করতে হবে। আপনারাও যদি অন্য কাজের সাথে সম্পৃক্ত থাকেন, জব বা অন্য কোনো কিছু, আমি বলবো যদি না হলেই না, মনে করেন যে আপনি জব ছাড়া যদি চলতে পারেন, আপনার কোনো বেশি কিছু দরকার নাই, খালি বেঁচে থাকার জন্য 2টা ডাল ভাত আর থাকার জন্য একটা জায়গা, বেশি দরকার নাই, বুঝছেন? আপনারা একটা হয়তো বা কথা আছে, প্রবাদ বাক্য জানেন কিনা, যার টিউশনিতে ক্যারিয়ার উজ্জ্বল তার আসল ক্যারিয়ারের 12টা বেজে যাবে, বুঝছেন ব্যাপারটা কি? তো এখানে আপনার বেঁচে থাকার জন্য শুধু একটু খাবার দরকার আর পড়াশোনা দরকার। দিন রাত 24 ঘন্টা পড়ে একেবারে উল্টাই ফেলাবেন। সুন্দর নোট করবেন, কারণ নোট না করলে কি হবে, পুরো সিলেবাসটা যখন শেষ হবে এরপর আপনি রিভাইজ দিবেন আর পরীক্ষার হলে যাবেন। তো যদি এক জায়গায় সুন্দরভাবে গুছালো থাকে তাহলে দেখবেন আপনি অনেক কম সময়ে সেটা নোট করতে রিভাইজ দিতে পারছেন। আর যদি এলোমেলো থাকে দেখবেন যে ও বুঝতেও অসুবিধা, ও করেও শান্তি নাই, মানে একেবারে খুব বাজে একটা সিচুয়েশন। তো আপনাদের সবার জন্য শুভকামনা, আপনাদের সবার প্রতি একই নির্দেশনা, নোট করবেন। আমি নোট খাতাগুলো চেক করব। ক্লাসের বাইরেও অনলাইন ক্লাস নিলে অনেক পরিশ্রম, হ্যাঁ, ছাত্রদের সাথে কন্টিনিউ যোগাযোগ করা লাগে। এই যে আগের ব্যাচে সেদিন আমার মানে নিজের সময় বাদ রেখে আমি এক্সাম নিলাম।
খাতাগুলো এখনো দেখতে পারি নাই, খাতাগুলো দেখতে হবে, দেখে ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে দেবো 2 এর মধ্যে। সবাইকে সবার জন্য শুভকামনা, আপনারা পরিশ্রম করেন, সবাই একটা চাকরি পান। যেদিন আপনাদের এই অনলাইন ব্যাচের চাকরি পাওয়ার খবর শুনবো সেদিন হবে আমাদের মেন আনন্দ। ঠিক আছে? তো আজকে আর আপনাদের আরেকটা নির্দেশনা, আপনারা চেষ্টা করবেন কি জানেন, এই যে ক্লাসটা আজকে করলেন না, আজকের নোট আজকেই করতে। তাহলে দেখবেন যে আপনার নোট করাটা কন্টিনিউ হচ্ছে। এটা যদি ফেলায় রাখেন কালকে, তাহলে দেখবেন এগুলো আর হবে না। আপনি চেষ্টা করবেন আজকে ক্লাস করলাম অল্প একটু, 1 ঘন্টা টাইম লাগবে না, সুন্দর করে নোট খাতায় উঠাই ফেলে আমাকে গ্রুপে ছবি দিয়ে দেখাই দেবেন যে স্যার নোট ডান। ঠিক আছে? সবাইকে মানবেন? কথা বলেন তো, বলেন। হ্যাঁ, মানলেই সাকসেসটা দ্রুত হবে। হ্যাঁ, সবার জি স্যার, এইটা যেন আমি পাই। আপনারা সবাই আজকেই নোট করে আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে সেন্ড করবেন, করে পাঠাই আমাকে দেখাবেন যে স্যার নোট করা ডান। নোট না থাকলে কিন্তু পরে আর কিছু খুঁজে পাবেন না। এটা কিন্তু খুব এলোমেলো হয়ে যাবে। বারবার সতর্ক করতেছে আপনাদের, হ্যাঁ, ভালো কিছু করার জন্য। আর আরেকটা বিষয়, কোনো কনফিউশনের সুযোগ নাই, সিলেবাস শেষ করলে জব হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সবার জন্য শুভরাত্রি। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।